শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান এচি। আমরা আজকে আলাপ করতে চাই ট্রান্সশিপমেন্ট প্রসঙ্গে, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক দেওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমরা আলাপ করব। আজকে এসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং সেই সঙ্গে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স, এবং রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের আয়োজনে। বাংলাদেশকে দেওয়া যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা ছিল ভারতের দেয়ার, সেইটা বন্ধ করে দেওয়ার কারণটা আসলে কি মনে হয়? মানে এটি কি চলমান দ্বিপাক্ষিক যে কূটনীতি খুব একটা ভালো যাচ্ছে না, তার ধারাবাহিকতার কারণে ঘটলো, নাকি প্রধান উপদেষ্টার যে চীন সফর, সেখানে দেওয়া বক্তব্য, তার প্রতিক্রিয়া হিসাবে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত? জাহিদ ভাই, আলাপটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি টানাপোড়েনকে গুরুত্ব দিতে চাই, তবে চীন সফর যদি হতো তাহলে সিদ্ধান্তটা আরও আগে হতে পারতো, বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিমস্টেকে সাইডলাইন মিটিং করেছেন সেটাও তারা অ্যাভয়েড করতে পারতো। আমরা জানি যে এই মিটিংটা হবে কি হবে না, নানান রকম জল্পনা কল্পনা ছিল। এমনকি ভারতের পত্রিকা বা মিডিয়াগুলো জানিয়ে দিয়েছিল এই মিটিংটা হচ্ছে না, কিন্তু মিটিংটা হলো শেষ পর্যন্ত। তো তারা কিছু না কিছু পদক্ষেপ ইনস্ট্যান্টলিও নিতে পারতো। আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ যে বাস্তবতার কথা বলা হচ্ছে তার কিছুটা সত্যতা থাকতে পারে। আমি ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র জয়সওয়ালের ব্রিফিংটা শুনলাম। তাদের ওখানে পণ্য জট লেগে যাচ্ছে, বাংলাদেশি পণ্য যাওয়ার কারণে এই ধরনের একটা যুক্তি দেখানোর চেষ্টা করছেন। খানিকটা সত্য হতেও পারে, কিন্তু আমরা এমন একটা সময়ে কথাটা বলছি যখন গ্লোবাল ট্রেডের অবস্থা ভালো না আমেরিকার ট্যারিফের কারণে। তো সামনে যে জট অন্তত বাড়ার কোনো সম্ভাবনা নেই কমা ছাড়া, অথবা একই থাকতে পারে, দুটোর একটা। তো সেই পরিস্থিতিতে ওনারা এটা করেছেন, এবং যে প্রেক্ষাপটে আমরা করছি, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ভারত বাংলাদেশের এই সরকারের সাথে, এবং আমরা বলি না যে স্টিক অ্যান্ড ক্যারট একটা ভাবে তারা চলবে। দুটো পজিটিভ সিদ্ধান্ত তারা এক অর্থে নিয়েছে। জনাব মোদি দেখা করেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট দ্যাট প্লেজেন্ট, এবং তার যে ভাষ্য সেটাও খুব পজিটিভ ছিল তা না, কিন্তু এই যে দেখা করেছেন, বা আমি এভাবে বলবো করতে বাধ্য হয়েছেন, কারণ আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় গেছেন, চায়নার সাথে কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছেন। মোংলা পোর্টে চায়নার ইনভেস্টমেন্ট, আমাদের তিস্তা সহ অন্যান্য নদী 50 বছরের জন্য চায়নার ম্যানেজমেন্টের প্ল্যানিংয়ের আলাপ চলছে, এগুলো ভারতকে ভীত করেছে, সে কারণেই তারা বসতে রাজি হয়েছে। তারপরে তাদের দিক থেকে এটা একটা পজিটিভ জেস্চার। নাম্বার 2, আমরা খেয়াল করেছি হয়তো ভারতে বাংলাদেশের হাই কমিশনার যাকে নিয়োগ করা হয়েছিল নভেম্বরে, এই দুই দেশের ডিপ্লোম্যাটিক প্রবলেমের কারণে তিনি যেতে পারেননি, তাকেও রিসেন্টলি এই বৈঠকের পর যেতে দেখা গেল। তো এক ধরনের ডিএসকালেশন আমরা বলি যে এটা ডিপ্লোম্যাসিতে উত্তেজনা কমানোর একটা পরিস্থিতি আছে। কিন্তু ভারত নিশ্চিতভাবেই, যেহেতু সে একটা নির্বাচিত সরকারের সাথে তার সম্পর্ক মানে ফাইনালি সে সেট আপ করতে চায় বলে বলছে, এবং খুব সারপ্রাইজিংলি ভারতের শুধু মন্ত্রীরা না, ভারতের মিলিটারি চিফ অন্তত দুবার, মানে ভারতের রীতিতে আমরা এটা দেখিনি, ভারতের মিলিটারি চিফ দুবার বলেছেন এই কথা। সুতরাং এই সরকারকে তারা খুব কমফোর্ট আসলে সেই অর্থে দেবেন না, সেই জন্য আমি মনে করি একটা চাপও দরকার ছিল, সেটাই হচ্ছে এই চাপ। এভাবে মানে ভারত কেন এত প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে? মানে বাংলাদেশকে চাপে রেখে কি আদায় করতে চায়, বা কোনো বার্তা দিতে চাইলো এটা এই সুবিধাটা দেওয়া বন্ধ করে? মানে দুটো ব্যাপার, সেটা হচ্ছে আপনার তো অভ্যাসের প্রশ্ন আছে। আমি একটা উদাহরণ দিই, আমি ঘটনাচক্রে যেহেতু ডাক্তার এবং ডাক্তারি প্র্যাকটিস না করলেও, আপনি যখন কোনো রোগীকে অক্সিজেন দেবেন, একটা নিয়ম হচ্ছে যতক্ষণ প্রয়োজন ঠিক ততক্ষণ অক্সিজেন দেবেন। তাত্ত্বিকভাবে বলে আপনার অনেক টাকা আছে, আপনি অক্সিজেন নাকে নিয়ে বসে থাকলে কিন্তু অনেক আরামে থাকবেন যদি হয় সেটা। আপনি এটা করেন না কেন? আপনি যখন এই অক্সিজেন নিতে থাকেন, আপনার লাং বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা ভুলে যায়, ও আর সহজে বাতাসে যেতে পারবে না। সো কমফোর্ট, ভারত আমাদের দেশে যার সাথে ডিল করেছে, শেখ হাসিনার সাথে 15 বছর ডিল করেছে, সে অক্সিজেনের মধ্যে ছিল, সে যা চেয়েছে বলার আগেই তা পেয়ে গেছে। শেখ হাসিনা বলেছেন না, যা দিয়েছি তা সারা জীবন ভারত মনে রাখবে, চাওয়ার আগেই সব হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র জাতির স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য কাজটা করেছেন। এখন ভারত একটা স্বাধীন দেশের সাথে ডিল করছে, ওর তো এখন আর ভালো লাগছে না। লাং এখন বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, সে আর পেরে উঠছে না, কারণ সে দীর্ঘদিন অক্সিজেনের মধ্যে ডুবেছিল। দ্যাট ইজ দ্য প্রবলেম ইন ফ্যাক্ট। এবং ভারতের এই মানসিকতা যে শুধু আমাদের ক্ষেত্রে হয়েছে তা না, আমাদের ক্ষেত্রে সেটা পেয়েছিল, কিন্তু ভারতের এই মানসিকতা প্রত্যেকটা দেশে। নেপাল নতুন করে রিপাবলিক হচ্ছে, সে সংবিধান লিখবে, তার ইচ্ছা সে কিভাবে সংবিধান লিখবে, তার ইচ্ছা তার প্রদেশ কিভাবে ভাগ হবে। ভারত বলছে না, তুমি সমভূমি তরাই অঞ্চলটাকে অন্য প্রভিন্সের সাথে ভাগ করলে হবে না, এটাকে আলাদা করে একটা প্রদেশ করো। মানে ভারত বলছে নেপালের সংবিধান কেমন হবে, দিবা না, ঠিক আছে তোমাকে আমি ব্লকেড দিলাম। নেপালে তখন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কয়েক মাসের মধ্যে এই ব্লকেড এক মানবিক বিপর্যয় তৈরি করেছিল। নেপাল একটা ল্যান্ডলকড কান্ট্রি, চায়নার সাথে তার অল্টারনেটিভ রুট হয় নাই। সো ভারত সবসময় তার মতো করে গায়ের জোরে কাজ করতে চেয়েছে। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, 15 বছর পর একজন মানুষ
মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রাখিয়ে দাঁড়িয়ে বলছে আমি কিন্তু একটা সার্বভৌম দেশ, আমার সাথে সার্বভৌম দেশের মতো ডিল করতে হবে। ভারত যদি বুদ্ধিমান হতো, ভারতের ডিপ্লোম্যাসিকে আমি ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাসি বলে মনে করি না, তার প্রমাণ হলো এই সাউথ এশিয়ায় যাকে সে নিজের ব্যাকইয়ার্ড মনে করে একটা দেশও কিন্তু তার পক্ষে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে নেপাল, একটা হিন্দুত্ববাদী দেশ। নেপালে পৃথিবীর সবচেয়ে বেশি পার্সেন্টেজে হিন্দু মানুষ আছে, কিন্তু তারাও তীব্র ভারত বিরোধী মানুষ। তারা দেখে ওই জায়গায় তারা নিয়ে গেছে। সেম গোজ মালদ্বীপসে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে প্রেসিডেন্ট নির্বাচনের এটাই প্রধান এজেন্ডা করে একজন মানুষ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন ফেয়ার ইলেকশনে। সো ভারত আসলে এই চেষ্টা তার জায়গায় জাহিদ ভাই, বিষয়টা এরকম হয়ে যায় যে আগে চুক্তি তো ছিল, সেটা বাতিল করে দিলাম, নতুন করে আমার সাথে আলাপ আলোচনা করো, তাতে করে আমার বাড়তি কিছু সুযোগ আমার কাছে চাপিয়ে দেওয়ার একটা দুটো, একটা হলো আলাপ আলোচনা করো, জাহিদ ভাই আপনার কাছে আরেকটা জিনিস একটু যোগ করি, আরেকটা সে দেখতে চায় হয়তো বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেয়, সেটা একটা প্রতিক্রিয়া কি দেখাবো সেটি জানবো আপনার কাছ থেকে। তার একটা আশরাফ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। আশরাফ ভাই, এই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়ার কারণে কোনো সমস্যা দেখছেন না? বাণিজ্য উপদেষ্টা আমাদের তিনি যেটি বললেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অংশীজন, বিমান, সিভিল এভিয়েশন, প্রাইভেট সেক্টর সবার সঙ্গে তিনি আলাপ করেছেন, বৈঠক করেছেন, তিনি কোনো সমস্যা অনুভব করছেন না। প্রশ্ন হচ্ছে এটি, মানে কোনো সমস্যা যদি নাই থাকে, মানে বিশেষ কোনো সুবিধা যদি আমরা নাই পাই, তাহলে ব্যবসায়ীরা এতদিন এই ট্রান্সশিপমেন্ট কেন ব্যবহার করতেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, মূল সমস্যাটাতে আসি। বাংলাদেশ থেকে এয়ার শিপমেন্ট করে ইউরোপে যাবে, সেই ক্ষেত্রে আমি কেন ঢাকা এয়ারপোর্ট না ব্যবহার না করে কেন আমাকে কলকাতা কিংবা দিল্লি ব্যবহার করতে হয়? ফান্ডামেন্টাল রিজনিংটাতে দেখেন, এবং দিস ইজ ওয়াই বশির ভাই হ্যাজ অ্যাকচুয়ালি সেড দ্য রাইট থিং। দেখুন, আমরা ঢাকা এয়ারপোর্টে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যে চার্জটা করি আমাদের স্ট্রেট ফরওয়ার্ড ইনএফিসিয়েন্সির জন্যে, এবং এর ক্যাপাসিটি ওয়াইজ দিস ইজ অনলি 10-15% হায়ার দেন হোয়াট উই অ্যাকচুয়ালি ডু। মানে আমাদের যে টোটাল এয়ার কার্গো ভলিউম যেটা যায় তার 10-15% ইন্ডিয়ার থ্রুতে ট্রান্সশিপমেন্ট হয়। এবং এটা হওয়ার একমাত্র কারণ হলো আমরা যেভাবে প্রাইসিং করছি, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রাইসিং যেটা করছি, সেটা ইজ আউট অফ পেস। যে মানে আমার জন্য আসলে কলকাতাতেও গ্রাউন্ড হ্যান্ডলিং হয়, দিল্লিতেও গ্রাউন্ড হ্যান্ডলিং হয়। আমি যদি ওই প্রাইসটা মিলিয়ে, যে তারপরেও যদি আমি ট্রাকে করে 1,500 কিলোমিটার দূরে ডেলিভারি দিয়ে সেখান থেকে এয়ার শিপমেন্ট করাটা যদি আমার জন্য চিপার হয়, তার মানে হচ্ছে আমার নিজের ব্যাকইয়ার্ডে, আমার ঢাকা এয়ারপোর্টে আমি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যে চার্জটা করছি সেটাতে কোনো একটা মেজর প্রবলেম আছে, যে কারণে আমি এত দূরে যাচ্ছি। যেই কারণে আমি এত দূরে যাচ্ছি। মানে ব্যাপারটা ভেরি সিম্পলি ভাই, আমার যদি $100 এখানে দিতে হয়, ওখানে যদি $90 দিতে হয়, আমি কেন $90 করবো না? কিন্তু আপনার এখানে $100 কেন? এটার কারণটা হচ্ছে পিওরলি ইনএফিশিয়েন্সি। আপনি একটা যেটাকে আমরা বলি যে আপনার মনোপলি ক্রিয়েট করে ফেলছি ওখানে, এবং সেই মনোপলিটা ইজ নট রেসপন্সিভ টু দ্য মার্কেট। যেখানে আমার মার্কেট অন্যান্য জায়গায় যদি মার্কেটে যদি যে প্রাইসিং থাকে, তারা যদি এখানে তাদের যেহেতু ঢাকা এয়ারপোর্টে তাদের মনোপলি আছে, সেই প্রাইসিংটা যদি বাড়িয়ে দেন, তখন এই ধরনের জিনিসপত্র হতে বাধ্য। এটার ফলে যেটা হয় যে এই যে একভাবে বলবো আমি যে এই ট্রান্সশিপমেন্টের যেই সুবিধাটা বন্ধ করা হয়েছে, এটা একেবারেই রেলেভেন্ট ছিল না আমাদের জন্য। এটা যে রেলেভেন্ট তৈরি করা হয়েছে, এই দোষটা এন্টায়ারলি আমাদের। কারণটা হচ্ছে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি কিংবা বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং যে প্রাইসিং যে চার্জ এবং এফিসিয়েন্সি যে ব্যাপারগুলো আছে, সেটা করতে পারছে না। এবং করতে পারছে না কেন, এই প্রশ্নটা যদি আপনি করেন, আপনি দিনের শেষে দেখবেন যে এটা কিন্তু আসলে ফিজিক্যাল ক্যাপাসিটির প্রবলেম না। ব্যাপারটা এমন না যে আপনি যথেষ্ট পরিমাণ কার্গো এয়ারক্রাফট নামাতে পারছেন না, কিংবা যথেষ্ট পরিমাণ আপনি প্রসেস করতে পারছেন। এখানে প্রসেসিংয়ের কিছু নেই। আপনার কন্টেনার যায়, কন্টেনার ইন্সপেকশন করবেন, চার্জ করবেন, জাহাজে লোড করে আমাদের নাকি ডিরেক্ট ফ্লাইট নেই, কার্গো ফ্লাইট নেই ইউরোপের অনেক দেশের সাথে, যে কারণে আমাদের কলকাতার বা ভারতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করতে হয়। দেখুন, আপনি ডিরেক্ট ফ্লাইট নাই, আপনার যদি মার্কেট যদি থাকে, তাহলে এটা ডিরেক্ট ফ্লাইট নাই কেন? মানে নাই কেন, এই এটাও একটা প্রশ্ন করতে হবে আপনাকে। তার মানে নাই কেন, এটা আপনি যদি ইফ ইউ গো ডিপার ইনটু ইট, পৃথিবীতে প্রচুর চার্টার ফ্লাইট পাওয়া যায়। এয়ার কার্গো চার্টার ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল মার্কেটস। সেক্ষেত্রে আপনার ডিমান্ডও আছে, কিন্তু আপনি ফ্লাইট পাচ্ছেন না কেন? এগেইন আপনি দেখবেন যে ভিতরে গিয়ে যে এই যে সিভিল এভিয়েশনে যে আমার যে ল্যান্ডিং চার্জেস যেগুলো আছে, এগুলো আউট অফ ওয়াক। এখন আমরা ফুয়েলের জন্য যেটা চার্জ করি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা কত দ্রুত করতে পারবো সেটা তো প্রশ্ন। কারণ আমার তো আপনি খবরটা বোধহয় দেখেছেন, আমাদের ট্রাক কিন্তু যেগুলো ইউরোপে যাওয়ার কথা অলরেডি কিন্তু ঢুকতে দেয়নি আমাদের পেট্রাপোল বন্দর দিয়ে ভারত। সুতরাং রপ্তানিকারক যারা, তারাও তো চাপের মুখে পড়বেন, তাদের তো রাইট টাইমের মধ্যে, লিড টাইমের মধ্যে এক্সপোর্টটা করতে হবে। কারেক্ট।
সো দেখুন সেই এই গোয়িং ব্যাক টু দিস, আপনি যদি দেখেন যে আমাদের প্রবলেমটা যদি আসলে চার্জেসের হয়, সিভিল এভিয়েশন বেসিক্যালি আপনার এন্টায়ার প্রসেসটা প্রাইসিংটা কন্ট্রোল করে সিভিল এভিয়েশন এবং দ্য গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর, যেটা এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে ইস বিমান। প্রাইসিং ডিসিশন চেঞ্জ করতে 15 মিনিটের বেশি সময় লাগার কোনো কারণ নেই। কিন্তু ফ্লাইটটা চালু করতে তো সেটা আমি বলছি, আপনি যখন আপনি ফ্লাইট ডিসিশনটা চেঞ্জ করবেন তার 48 ঘন্টার মধ্যে কিন্তু আসলে ফ্লাইট আনা সম্ভব। সো এটা টাইমিং ওয়াইজ আমি মনে করি না এটা বিশেষ কোনো বড় একটা চ্যালেঞ্জটা হচ্ছে আপনার যে প্রসেস যেটা আছে, যেভাবে আপনি চিন্তা করেন, যেভাবে আমাদের সিস্টেমসগুলো অপারেট করে, বিশেষ করে রেগুলেটরি বডি যেভাবে অপারেট করে, সেখানে আমাদের একটা বড় ধরনের দুর্বলতা আছে। তবে আশরাফ ভাই, এটা একটা শিক্ষা হয়ে রইল আমাদের জন্য, মানে আত্মনির্ভরশীল হওয়ার একটা, মানে ইতিবাচকভাবে যদি দেখি, মানে ট্রান্সশিপমেন্টের সুবিধাটা বন্ধ হওয়ার কারণে আমাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগটা হয়তো আমি একটু আসলে অন্যভাবে জিনিসটা বলি। আত্মনির্ভরশীলতা ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে আমাদের নিজেদের যে দুর্বলতাটা আছে, ডিসিশন মেকিং প্রসেসে যে দুর্বলতাটা আছে অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল, যে এখানে আপনার প্রাইসিংয়ের ইস্যু, এই ব্যাপারগুলোতে আমরা যে আসলে অনেক বেশি ইনএফিশিয়েন্ট, এটা একদম চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া হলো। আমি একটু মাহফুজ কবিরের কাছে আসতে চাই। ডক্টর মাহফুজ কবির, মানে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এসব পণ্যে আমরা যতটুকু জানতে পারলাম বিবৃতি বক্তব্যে, যে ভারত থেকে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না, যেটা হবে ইউরোপের মার্কেটে যদি আমরা রপ্তানি করি বা অন্য কোনো দেশে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নেপাল ভুটানের ক্ষেত্রে হচ্ছে না, কারণ এমনিতে আমরা জানি যে WTOর যে নিয়ম, সেখানে ওই যে ভূমিবেষ্টিত ল্যান্ডলক কান্ট্রির ক্ষেত্রে আসলে এই ট্রানজিট সুবিধাটা নিশ্চিত করতে বলা হয়ে থাকে। এখন যেটি হচ্ছে, ভারতের যে অজুহাতটি তারা দিলেন যে এই সুবিধাটি বন্ধ করার পেছনে, যে আমাদের পণ্যের কারণে নাকি তাদের পোর্টে নাকি পণ্য জট তৈরি হয়ে যাচ্ছে, মানে এই বাংলাদেশ যেই ট্রান্সশিপমেন্ট করে থাকে সেই বাণিজ্যের যে আকার, সেটা বিবেচনায় এই যে বক্তব্য, সেটি কতটুকু যৌক্তিক অজুহাত বলে মনে হয় বন্ধ করার পেছনে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সব কিছুরই যুক্তি আছে, মানে তাদের দিক থেকে তো এক ধরনের নেতিবাচক মানসিকতা আছে। বিশেষ করে আমি বলবো না যে এটা রাজনৈতিক পর্যায়ে বা ব্যুরোক্রেটিক লেভেলে, মূল সমস্যাটা হচ্ছে তাদের যারা ব্যবসায়ী তাদের মধ্যে। হ্যাঁ, তার কারণ বাংলাদেশ এবং ভারত একই রকমের পণ্য তো উৎপাদন করে এবং রপ্তানি করে, মানে বিশেষ করে আরএমজি প্রোডাক্ট যেটি আসলে যাচ্ছে এয়ার কার্গোতে। তো সেখানে আসলে অনেকদিন ধরেই তাদের মধ্যে একটা চাপ ছিল, মানে তাদের ব্যবসায়ীরা বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিযোগী, তো তাদেরকে আমরা সুবিধা দিচ্ছি এই এয়ারপোর্টে, তো এটা কেমন কথা। তো এর ফলে যেটা হচ্ছে যে যেখানে যে ইউনিটটা ওরা আসলে এয়ার কার্গোতে দিতেন, তো তার সঙ্গে বাংলাদেশের ইউনিটগুলো যোগ হলে হয় কি, যে তাদের ওখানে ডিমান্ড সাপ্লাইয়ের বিষয় আছে, যে যখন ডিমান্ড বাড়ে তখন কিন্তু আবার ওইটার প্রাইসটা বেড়ে যায়, মানে হ্যান্ডলিং প্রাইস প্লাস হচ্ছে আপনাদের যে কার্গোর ওইখানে। তো এই বিষয়গুলো কিন্তু তারা দেখেছেন। মানে এই সমস্যাটা এখনই এসে হলো না, এখন তো টাইমিংটা ইজ ডিফারেন্ট। আমি বলছি যে দীর্ঘদিন ধরে এই বিষয়টা ছিল এবং টাইমিংটা নিয়ে তো খটকা, এবং একই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু যখন বাংলাদেশের যে পাট পণ্য তারপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি দিল, তার কারণ ওদের ভেতর থেকে অনেক চাপ ছিল যে বাংলাদেশের পাট পণ্য আসছে, তারা নিজেরাও পাট পণ্য তৈরি করছে, তো প্রতিযোগিতার মধ্যে তারা থাকতে চায় না, তারা নিজেরাই ব্যবসা করতে চায়। তো এই বিষয়গুলো আছে, এখনও আরও অনেক পণ্যতেই আছে। যেমন এখন আরেকটা সমস্যা হবে সামনের দিনগুলোতে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাংলাদেশ থেকে যে পণ্য যাচ্ছে ভারতে, এর মধ্যে একটা বড় অংশ কিন্তু গার্মেন্টস পণ্য, প্রায় অর্ধেকের মতো। $2 বিলিয়ন উপরে আমরা এই মুহূর্তে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি ভারতে, যেটা আর পৃথিবীর কাউকে ওরা দিচ্ছে না। বাংলাদেশের এলডিসি একটা কারণ, কিন্তু তারপরেও তারা এই সম্পর্কটা আগে তৈরি করেছিল। তো এখন এইটার ক্ষেত্রেও সামনের দিনগুলোতে আরও সমস্যা আসতে পারে হয়তো। এখন তারাও তো গার্মেন্টস পণ্য তৈরি করে, মার্কেটটা কিন্তু তাদের জন্য ছোট হয়ে যাচ্ছে। তো সুতরাং এই দিক থেকে একটা চাপ আছে, আর তাদের এই ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিবিদদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং তাদের নিজেদের যে জাতীয়তা বোধ সেটা এত প্রবল যে তারা অন্য কোনো কিছুকে আসলে ওইভাবে চিন্তা করে না। তো এখন এই যে বাস্তবতা, সেটা তো আমাদের বুঝতে হবে। এখন তার উপরে আবার এই মুহূর্তে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাও কিন্তু অতটা যে স্বস্তিকর নয়, এবং এইটাও কিন্তু তারা দেখছে। তারাও নিজেরা বাংলাদেশে অনেকে ব্যবসা করে, সেই ব্যবসা কিন্তু চাপ আছে। তো সব মিলিয়ে আসলে এই সময়টাই এমন যে সময়ে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি মনে করি যে একদিক থেকে অর্থনৈতিক বাণিজ্যিক বিষয় তো আছেই, এর পাশাপাশি আবার ভেতরের যে তাদের অভ্যন্তরীণ রাজনীতি সেটা চাপও রয়েছে। আমরা যেটা বলছিলেন আশরাফ ভাই, যে কত দ্রুত আমরা আরএমজি সেক্টরে যেসব পণ্য কম খরচে ভারতের বিমানবন্দর হয়ে যাচ্ছিল, সেই খরচটা কমিয়ে আনতে পারি কত দ্রুত। আর কার্গো ফ্লাইট কি চালু করাটা খুব সহজ? আসলে আমাদের যে ব্যুরোক্রেটিক ডিসিশন মেকিং, সেটার দিকে যদি আপনারা তাকান, এই জিনিসটা আমি মনে করি না যে আগামী 10 থেকে 15 বছরে সম্ভব। কারণ হচ্ছে কি, যে আমরা ভারতের উপরে কেন নির্ভর করি, এক তো হচ্ছে সময়ের বিষয়, যে কার্গোগুলা কিন্তু এখন চাইলেই তারা এখানে চলে আসবে, বিষয় এরকম নয়। হ্যাঁ, চার্টার এরকম হতে পারে, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের যে এয়ারপোর্ট, তাদের যে ফ্যাসিলিটি এবং বাংলাদেশের যে ওভারঅল ডিলিং,
বাংলাদেশি ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে যথেষ্ট কমফোর্টেবল, মানে ইন্টারন্যাশনাল যারা এই সমস্ত ফ্লাইট মেনটেন করে এটসেট্রা। কিন্তু ওদের ওইখানে প্রতিদিন মানে রাউন্ড দ্য ক্লক ওদের ওখানে কিন্তু এই যে কার্গো বিমানগুলো যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গাতে। তো সুতরাং ওই ফ্যাসিলিটিগুলো তো আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ওদের ওইখানে প্রাইসটা হচ্ছে যে প্রায় $3 মতো আর কি পার কিলো, যেটা বাংলাদেশে $7 থেকে $9। তার মানে কি প্রায় 1/3 হচ্ছে খরচ ইন্ডিয়াতে। প্লাস যে কোনো সময় আমরা চাইলে এটা করতে পারি। আর এটা তো আসলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য, মানে রেগুলার যে শিপমেন্ট সেটা তো আমাদের পোর্ট দিয়ে হচ্ছে, মানে ল্যান্ড পোর্ট যেটা মানে আমাদের যে ওশান, তো ওইখানে হচ্ছে। তো বাকি যতটুকু আছে হঠাৎ করে অর্ডার আসলে আমরা সময় মতো তৈরি করতে পারিনি, ওইটুকুকেই আমরা দিচ্ছি কিন্তু এই এয়ার শিপমেন্টে। এখন বিষয়টা হচ্ছে কি যে এটার পরিমাণ কতটুকু, মানে এই গত আমাদের অর্থনীতির জন্য কোনো চাপ তৈরি করবে? হ্যাঁ, 15 মাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে $460 মিলিয়ন মতো। এখন এইটা যদি আমরা টোটাল এক্সপোর্টের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটু কম, অত বেশি না। কিন্তু তারপরেও যেহেতু ক্রিটিক্যাল টাইমটা মেনটেন করছে তারা এবং সময় মতো সুবিধা মতো আমরা দিতে পারছি, সারা পৃথিবীর সব জায়গাতে দিচ্ছি। চায়নাও আছে এর মধ্যে, তাইওয়ান আছে, অন্য মানে এশিয়ার মধ্যে তো দিচ্ছি, তারপরে ইউরোপ আছে, আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকা আছে, নর্থ আমেরিকা আছে, প্রত্যেকটা জায়গাতে, যুক্তরাষ্ট্র, কানাডা, সব জায়গাতে যাচ্ছে এটা। যে কারণে আমাদের বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করলো যারা পোশাক রপ্তানিকারক তাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, অবশ্যই উদ্বেগ আছে, অবশ্যই। হয়তো তারা কেউ বলছে না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই ক্রিটিক্যাল সার্ভিসটি কিন্তু ভারত থেকে আমরা পাচ্ছিলাম, এবং এই সময়টা সব মিলে আর কি যে খরচ তো আছেই। তো এই সার্ভিসটা যেহেতু হচ্ছিল, এটা হচ্ছে না। কিন্তু একই সঙ্গে আমাদের যে ক্যাপাসিটি ওরকম আছে কিনা, আমি যেটা আগে বলেছি যে আগামী 10-15 বছরেও হয়তো সম্ভব নাও হতে পারে। এখন আমাদের যতটুকু আছে ততটুকু, সেটা হলো যে আমরা এই 3rd টার্মিনালটাকে কেন ওপেন করছি না? কি সমস্যা আমাদের এখানে? 90% কাজ যদি আরো 8 মাস আগে হয়ে থাকে তাহলে এই ওপেন হয়ে গেলে তখন আমাদের নতুন এয়ারলাইন্স গুলো ওই সময় কিন্তু ক্যাপাসিটিটা, হ্যাঁ, তখন সবাই কিন্তু পজিটিভ একটা অ্যাটিটিউড দেখাবে আমাদেরকে। হ্যাঁ, 3rd টার্মিনাল। সুতরাং এই আমাদের ডিসিশন মেকিং কিন্তু অনেক সমস্যা আছে। তো এই বিষয়গুলো নিয়ে খুব আমাদের হয়তো ভাবতে হবে, চিন্তা করতে হবে। তবে এর পাশাপাশি এখন যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে যে না, ভারতকে আমরা অনুরোধ করব না, তো আমি মনে করি যে এই জায়গাটাও একটু পুনর্বিবেচনার সুযোগ আছে। এইটা ধরেই প্রশ্নের উত্তর জানবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে আমাদের, বিরতির পর ফিরে এসে এই প্রশ্নের উত্তর জানবো কেন অনুরোধটা করছি না, আমাদের জায়গাটা আসলে চিন্তার জায়গাটা কোথায়। একটা বিরতি নিয়ে আবারও ফেরত আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে ট্রান্সশিপমেন্ট প্রসঙ্গে আজকে আমরা আলাপ করছি। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আমরা শুনছিলাম যে প্রসঙ্গটি আসলে আসছে যে সুবিধা পুনর্বহালের জন্য মানে অনুরোধ করবে না আমাদের সরকার ভারতকে, মানে আমাদের নিজস্ব ব্যবস্থায় সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে মানে ভারতকে কি ভারত অনুরোধ রাখবে না, এরকম ভাবনার জায়গা থেকে আমরা সেটা করবো না, নাকি অনুরোধ করার মতো অবস্থানে আমাদের কূটনীতি বা সরকার এখনো নেই? মানে দুটো ব্যাপার ভাইয়া, যে ডেটাটা দিলেন সেটা হচ্ছে $500 বিলিয়ন কম একটা অ্যামাউন্ট এখান থেকে এক্সপোর্টেড হয়, এবং এটা মূলত এমার্জেন্সি এক্সপোর্ট। এটার ইম্প্যাক্ট আবার ছোট না একটা অর্থে, কারণ হলো কোনো একজন বায়ারের যদি তার ডেডলাইন আমরা ঠিকমতো মিট করতে না পারি, ভবিষ্যতে তার কাছ থেকে অর্ডার পাওয়ার এটা শুধুমাত্র অঙ্কটাই, এই অঙ্কটুকু শুধু না, টেকনিক্যালি দেখলে অঙ্কটা খুবই ছোট। কিন্তু আমি আবার এইভাবেও বলতে চাই, যখন আমি জানি আমার একটা ফ্যাসিলিটি থাকবে না, তখন আমাদের বায়াররাও অর্ডার নেয়ার ক্ষেত্রে আমাদের এই এক্সিস্টিং সিস্টেমে আমরা কতটুকু পারবো তারা সেটা করবেন। ফলে আমাদের লস যে অনেক বেশি হবে সেটা হয়তো বা না, আমি নিশ্চিত নই, ভাইয়ারা আবার বলবেন। ফলে বিদ্যমান যে অবস্থা আছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সরকারের জায়গা থেকে সম্পর্কটা এখন যে জায়গায় এসছে, এবং এতে আমাদের তো কস্ট বেনিফিট হিসাবের ব্যাপার আছে, যে আমি তাকে যখন রিকোয়েস্ট করতে যাব আমাদের সম্পর্কটা এমন জায়গায় ডাউনগ্রেডেড হয়েছে এটা ভারতের কারণে। সো আমি যখন এই রিকোয়েস্ট করতে যাব সেটার কনসিকুয়েন্স, সেটার পাল্টা ভারত আমার কাছে কি এক্সপেক্ট করে, এসব নানান প্রশ্ন আসলে তখন আছে। ফলে আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু এটা খুব বড় কোনো চাপ না, এবং আমরা যদি আমাদের এখানকার এয়ার কার্গোর ক্ষেত্রে মানে কোনো এমার্জেন্সি ম্যানেজমেন্টে কিছু ক্ষেত্রে যেতে পারি এবং কিছুটা যদি সমাধান করতে পারি, হয়তো এই যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে এই অ্যামাউন্টটা আরও কমিয়ে আনা সম্ভব। সেই বিবেচনায় আমার মনে হয় যে সরকার সেই দিকটাকেই গুরুত্ব দিচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে, আমরা পছন্দ করি বা না করি, ভারতের সাথে আমাদের একটা ডিপ্লোম্যাটিক রোল চলছে। একটু যদি স্মরণ করি বিভিন্ন ইস্যুতে ভারত মানে কোনো কিছু ঘটলে তো আমরা দেখি যে আমাদের সরকার প্রতিক্রিয়া জানায় বা চিঠি দেয়, মানে এক্ষেত্রে নীরব থাকার কারণটা না, প্রতিক্রিয়া জানায় মানে হচ্ছে আমি বরং ওটা বলছি যে আমি ভারতকে কোনো একটা ফ্যাসিলিটির জন্য কতটুকু রিকোয়েস্ট করব সেটার ওজনের ব্যাপার আছে, যে আমার এটা ঠিক কত বড় ব্যাপার।
তুলনায় আমি যদি বলি আমাদের ভিসার বার তুলে দেওয়া আমাদের জন্য আরো অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমি অন্য কিছু সরিয়ে রাখি, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে যে আমাদের দেশে কেন আমরা এরকম চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারিনি, কিন্তু এটা তো ফ্যাক্ট। আমাদের দেশের মানুষজন ভারতে তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচে চিকিৎসার জন্য লাইফ থ্রেটনিং আমরা এখন আবার চীনের দিকে যাচ্ছি, কিন্তু আসলে এটা সবার জন্য খুব ফিজিবল হবে না। তো আমরা এরকম আরো অনেকগুলো ইস্যু তো আসলে আছে যেগুলো ভারত, এবার ওই ক্ষেত্রে ভারতের নিজের বেনিফিট আছে, বিরাট বেনিফিট আছে, কিন্তু সে বন্ধ করে রেখেছে। সো আমরা এটাকে আসলে এটার আলোকেই দেখবো। সরকার হয়তো হিসাব করেছে যেতে আমাদের যতটুকু কস্ট আছে, কতটুকু লস আছে, তাতে খুব বেশি প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। এইরকম বিবেচনা খুব স্বাভাবিকভাবে কেউ যখন আপনার উপরে কোনো কোয়ার্সিভ স্টেপ নেয়, আপনি যদি ডিপ্লোম্যাটিকলি চিন্তা করেন, আপনাকে দেখানোর চেষ্টা করতে হবে এতে আমার খুব বেশি সমস্যা হয় নাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি না, অন্তত সম্পর্কের এখন যে স্টেজ আছে সে কারণেই হয়তো করছেন। আশরাফ ভাই, মানে এখন তো আর আমরা মানে ভারতের পোর্ট ব্যবহার করে তো আর ইউরোপে পাঠাতে পারছি না, তো আমাদের তো যেই বিমানবন্দর রয়েছে বা পোর্ট রয়েছে সেখানে একটু পরিস্থিতি কি তৈরি হতে পারে, মানে কার্গো চার্জ বেড়ে যেতে পারে কিনা, এফেক্ট হতে পারে, কিংবা জট কি আমাদের এখানেও হতে পারে কিনা? দেখুন, একটু ব্যাখ্যা করা দরকার আছে। এয়ার কার্গো হ্যান্ডলিং, গ্রাউন্ড হ্যান্ডলিং এটা কোনো অটোমেটেড জিনিস না, এটা এন্টায়ারলি ম্যানুয়াল ড্রিভেন। এবং মাহফুজ ভাই একটু আগে যে বললেন যে আপনার $7 ভার্সেস $3 যে ইস্যুটা আছে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটিং কস্ট ইজ প্রবাবলি অ্যারাউন্ড আন্ডার $3। তাইলে এই যে $4 কিংবা $5 যে আমরা এক্সট্রা দিচ্ছি, এটা কেন দিতে হচ্ছে আমাদেরকে? এটা দিতে হচ্ছে, এটা কোনো ব্রেকডাউন বলি আপনাকে আমি। যেমন ধরুন যে আমরা যখন তেল বিক্রি করি, এভিয়েশন ফুয়েল বিক্রি করি, এই ফুয়েলের রেট যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেট করা, এটা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ইন্ডিয়ার থেকে যদি এভিয়েশন ফুয়েল কিনেন, আপনার বাংলাদেশে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে সেম অ্যামাউন্ট অফ এভিয়েশন ফুয়েল। আপনি যখন ল্যান্ডিং চার্জ দিচ্ছেন, ল্যান্ডিং চার্জ ঢাকা এয়ারপোর্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনি যখন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য পার কিলো যখন আপনি চার্জ করছেন, দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সো তার মানে হচ্ছে যে ইন্ডিয়াতে যদি $3 কার্গো হ্যান্ডেল করে এটা প্রফিটেবল একটা ব্যবসা হয়, এবং ইন্ডিয়াতে কিন্তু এটা প্রফিটেবল ব্যবসা, এটা প্রাইভেট সেক্টরেও এটা প্রচুর হয়, তাহলে আমাদের পাবলিক সেক্টর ড্রিভেন, মানে ঢাকা এয়ারপোর্টের এন্টার প্রসেসটাই বিমান, সিভিল এভিয়েশন দুটো মিলিয়ে পাবলিক সেক্টর, $7 আমরা কেন সাস্টেন করতে পারছি না? আপনি যদি আজকে $7টাকে কম্পিটিটিভ করে $3 নামিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে উল্টা ইন্ডিয়া আপনাকে বলবে যে আমাদেরকে ট্রান্সশিপমেন্ট করতে দাও। এবং যেই কারণে মানে দেখুন, এই ধরনের ইনএফিসিয়েন্সি প্রাইসিং সিস্টেমের যে গণ্ডগোলগুলো আছে আমাদের, এবং এইখানে যদি স্পেসিফিক্যালি বলি যে বিমানের বোর্ড এবং সিভিল এভিয়েশনের বোর্ড ছাড়া এই প্রাইসিংয়ের জন্য আর কারো একটা কথাও বলার দরকার নেই। এই দুটো বোর্ড কিন্তু যদি 15 মিনিটে এই প্রাইসিং ডিসিশনটা নিতে পারে টেকনিক্যালি, সেই ক্ষেত্রে আমরা যদি এটা না করে, ওয়াই আর উই টকিং অ্যাবাউট সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ইরেলেভেন্ট, যে আমাদেরকে কেন অন্য কোথাও কম দামে করতে দিতে হচ্ছে না? মানে আমাকে যদি কালকে যদি মায়ানমার যদি বলে যে ও $2 দিতে পারবে, আমি কিন্তু মায়ানমারে পাঠানোর চেষ্টা করব। সো ব্যাপারটা কিন্তু লুক অ্যাট দ্য কমার্শিয়াল লজিক। এই জিনিসটা এবং এই লজিকটা হাইড করার জন্যই এই ইনএফিসিয়েন্সিগুলোকে কিন্তু প্রমোট করা হয়েছে বছরের পর বছর, এবং এটা কিন্তু পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। আপনি বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং যদি এফিসিয়েন্টলি কাজ করতে না পারে, তাহলে ভাই একটা প্রাইভেট সেক্টরে করতে দেন। আপনি যদি মনে করেন যে সিভিল এভিয়েশন এর থেকে কম দামে করতে পারবে না, তাহলে ভাই আমাদেরকে একটা প্রাইভেট সেক্টরে এয়ারপোর্ট কার্গো টার্মিনাল করতে দেন। ব্যাপারটা দিনের শেষে তাই। আপনার যদি প্রাইস এফিসিয়েন্সি না থাকে, আপনি কিভাবে কমার্শিয়ালি অপারেট করবেন? এবং এটা তো লোকাল মার্কেটের ব্যাপার না, এটা গ্লোবাল মার্কেটে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে আপনাকে যেখানে সবচেয়ে কম দামে একটা কাজ করতে পারবেন আপনি সেখানেই যাবেন। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে কেন, গার্মেন্টস তৈরি হয় কেন? কারণ আমরা কম দামে করতে পারি। সো এই প্রসেসটাকে, এইটাকে আসলে এই কমার্শিয়াল লজিকের বাইরে দেখার আগে আসলে মানে আমাদেরকে এই নিজেদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা এই কাজটা কীভাবে করতে চাই, আমাদের ফান্ডামেন্টালসগুলো কী। সো এই ইস্যুটাতে যদি ফোকাস করি আমরা, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো কাজ হবে। মাহফুজ কবির, যখন আমরা দেখি যে দেশে একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, সেখানে আমরা দেখলাম যে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছি, আমরা সেখানে ইনভেস্টরদেরকে আশ্বস্ত করতে চাই আমার দেশে এই সুবিধা রয়েছে, 5 বছরের পলিসি এরকম থাকবে, ট্যাক্স পলিসি এরকম থাকবে। কিন্তু যখন আশপাশের দেশগুলো থেকে অনেক রকমের সুবিধা অসুবিধা ব্যারিয়ার তৈরি হয়, তখন আসলে গভর্নমেন্টের বা বিনিয়োগকারীর বিনিয়োগ যে নিরাপদ, সেই আশ্বস্তের জায়গাটা তৈরি করাটা সহজ হয় কিনা। তার আগে আমি একটা ছোট্ট করে ক্লিয়ার করতে চাই যে কেন বাংলাদেশের দিক থেকে বিষয়টা আবার আলোচনায় তুলতে হবে ভারতের কাছে ট্রান্সশিপমেন্টের বিষয়ে।
কারণ হচ্ছে কি যে এর আগে আমরা অনেক এমন ঘটনা দেখেছি যেগুলোকে, যেমন পেঁয়াজের ক্ষেত্রে যেটা হয়েছে বা গরুর ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, তো বিশেষ করে পেঁয়াজের কথা আমি বলবো যে হঠাৎ করে অর্ডার করা হলো, কিন্তু দেখা গেলো যে ট্রাকগুলো আছে কিন্তু ট্রাকগুলোকে আর আসতে দেওয়া হচ্ছে না। এখন ট্রাম্পের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তিনি যে শুল্ক আরোপ করেছেন এরপরে কিন্তু 9 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। তো তার মানে হলো যে এর মধ্যে নেগোশিয়েট করতে হবে বা কিছু একটা স্টেপ নিতে হবে। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে তিনি নিচ্ছেন মানে উইদাউট এনি প্রায়র নোটিস, যেটা কিন্তু সারা পৃথিবীতে কোথাও এরকম প্র্যাকটিস নেই, কিন্তু বারবার এটা ভারতের দিক থেকে হচ্ছে। তো আমি মনে করি যে আমরা পুনর্বিবেচনার সুযোগ নেওয়া, অনুরোধ করা যে কোনোভাবেই করি না কেন, কোনো না কোনোভাবে তাদের সাথে বসতে হবে। যদি আমরা না বসি তাহলে তার মানে হবে এই যে তারা যেটা করছে সেটাই ঠিক, সেরকম করে কিন্তু আমরা একটা পরোক্ষ ইঙ্গিত দিচ্ছি। আমাদের এটা নিয়ে আলোচনা টেবিলে বসতেই হবে যদি আমরা মানে কারেক্ট ডিপ্লোমেসিতে যাই। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে তোমরা এই কাজটা কেন করলে। তো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ 2020 সাল থেকে যেটা চলছে কোনো একটা চুক্তির আদলে তো এটা হচ্ছে বা কোনো কিছুর দিনে হচ্ছে, তো সেটার মধ্যে ওইরকম একটা সেফগার্ড ক্লজ আছে কিনা, কেন ছিল না, এই বিষয়গুলো এখন কিন্তু আমাদের সবকিছু দেখতে হবে, তার কারণ বহু রকমের চুক্তি আছে কিন্তু তাদের সাথে আমাদের। এখন একটা করে যদি তারা উঠিয়ে নিতে শুরু করে, এক্স্যাক্টলি আমি মনে করি যে এখন আসলে এটা সময়, মানে মোক্ষম সময়, যে সময় আমরা তাদের সাথে বসবো, যত দ্রুত সম্ভব এটা বসলে আমাদের জন্য সেটা সবচেয়ে ভালো। তো আর বিনিয়োগ সম্মেলন যেটা হচ্ছে, যেটা হয়ে গেল, আমি মনে করি যে এটা একটা ভালো সময় হয়েছে। অনেক রকমের কথাবার্তা আছে যে ইতিবাচক নেতিবাচক, কেন এটা হলো, আদৌ বিদেশে আসবে কিনা। পার্শ্ববর্তী দেশ যখন আমাদের সাথে বৈরী আচরণ করছে বা আমাদের বন্ধুসুলভ আচরণ পাচ্ছি না আমরা তাদের কাছ থেকে, তখন বিনিয়োগকারীরা কি, আমি মনে করি যে এই যে বিনিয়োগ সম্মেলন যেখানে হলো সেখানে কিন্তু ভারতের দিক থেকে তেমন কোনো কিন্তু রেসপন্স ছিল না। যেগুলো এসছে সেগুলো হলো গ্লোবাল বড় বড় কোম্পানি, অনেক জায়ান্টরা এখানে এসছে। এবং এই সময় আমরা দেখেছি যে ইলন মাস্কের যে ওই ইন্টারনেট ফ্যাসিলিটি, মানে সেটা কিন্তু এখানে এসছে এবং সেখানে একটা ডেমো হয়ে গেছে। সেখানে 120 Mbps একটা খুবই হাই স্পিডে সার্ভিসটা আমরা দেখতে পেয়েছি যে না এটা কেমন। তো এটি ছাড়াও কিন্তু বড় বড় যে সমস্ত জায়ান্ট তারা এসছে, তারা কিন্তু বাংলাদেশের বিনিয়োগের জন্য একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এখানে কিন্তু নাসার সাথে চুক্তি হয়েছে, এখানে চাইনিজ কোম্পানিগুলো এসছে এবং তারা বলেছে প্রায় 100টার মতো কোম্পানি। এবং আমি মনে করছি যে এই মুহূর্তে যে বাণিজ্য যুদ্ধ চলছে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের, 100টা নয় 1000টা কোম্পানি আসবে, তার কারণ তাদের আর কিন্তু গত্যন্তর থাকবে না। এটা নিয়ে আলাপ করবো, তার একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসে। জাহিদ ভাই, মানে মাহফুজ ভাই যেটি বলছিলেন যে আসলে একবারে ছেড়ে দেওয়াটা যৌক্তিক হবে কিনা, মানে আমরা না হলে তো ভারত ধরেই নিতে পারে, তারাই ঠিক, তারা যেটি করবে। এখানে দুটো ব্যাপার আছে। একটা চুক্তি হয়েছিল 2020 সালে, কিন্তু আমরা শেখ হাসিনা পতনের পর একটা আলাপ করেছি সমানে যে ভারতের সাথে আমাদের কোথায় কোথায় কী কী চুক্তি আছে সেগুলো পাবলিক করা হোক। ইনফ্যাক্ট আমাদের সংসদ নাই, কিন্তু আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল আছে যেখানে খুবই হাইলি সেন্সিটিভ নিরাপত্তার সাথে জড়িত চুক্তি ছাড়া বাকি সবগুলো প্রডিউসই করতে, মানে জনগণের জানার রাইট আছে কি চুক্তি হয়েছে, কি শর্ত আছে। একটা উদাহরণ দিই, আদানির সাথে যে চুক্তি হয়েছে সরকারের, মানে এটা পরীক্ষা করে পরে দেখা গেছে এটা এত টাফ তাদের পক্ষে করা হয়েছে, আপনার পক্ষে এই চুক্তি থেকে বেরিয়ে আসা অলমোস্ট ইম্পসিবল। আমি ধারণা করি এটা শেখ হাসিনাকে চেনার কারণে ধারণা করি, ভারতের দিক থেকে তার ফেভারের যে চুক্তিগুলো সেগুলো অত্যন্ত কঠোরভাবে করা হয়েছে। যেমন আমাদের উপর দিয়ে তো ভারতের করিডোরের সাথে তাদের এখানে পণ্য যাওয়ার চুক্তি আছে, আপনি লিখে রাখুন যে ওটা খুব টাফ আছে, ওর মধ্যে ওখান থেকে বেরোনো বাংলাদেশের জন্য কঠিন। আবার ট্রান্সশিপমেন্টের যেটা আমাদের ফেভার পাওয়ার কথা, আপনি চোখ বন্ধ করে নিশ্চিত থাকুন ওর মধ্যে বেরিয়ে যাওয়ার মতো যথেষ্ট ফাঁক আছে এবং সেইটা করেছে, ওটা এটা না জেনে করে নাই। আসলে আলোচনার কথা হচ্ছে বললাম এখনকার প্রেক্ষাপট কীরকম সেটার উপরে। এখন ভাইয়েরা ব্যবসার সাথে জড়িত, অর্থনীতি নিয়ে কাজ করেন, সুযোগ তৈরি করে কিনা এটা একটা পাল্টা প্রশ্ন। যেমন আমাদের এখানে যখন গরু আসা বন্ধ করে দিল বা পেঁয়াজ নিয়ে যখন সংকট হলো, আমরা কিন্তু এবার নিজের দেশের পেঁয়াজে বেশ ভালো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। আমাদের গরুর আবার মানে পালন বেড়ে গেছে অনেক, কারণ ভারত আমাদের এখানে গরুর সাপ্লাই কমিয়ে দিয়েছে। তো সেটাকে ভিত্তি করে আমি ভাইয়ের সাথে একেবারেই একমত, সরকার যদি না পারে এবং এটা দ্রুত প্রয়োজনে বেসরকারি অপারেটরকে দিয়ে এই কাজটা করতে হবে এবং সেভাবে যদি আমাদের একটা সক্ষমতা ডেভেলপ করে তাহলে সেটা অনুরোধ না করে আমরা যদি বসে পারি। আমি এখন একটু কনফিউজড, দুজন এখানে সহ আলোচক দ্বিমত করছেন যে কেউ একজন বলছেন যে অনেক লম্বা সময়ের মধ্যেও পারবে না, কিন্তু আমার কাছে যদি কম সময়ের মধ্যে আমরা পারি তাহলে অনুরোধ না করে রাদার আমরা এই কাজটা যদি ফিক্স করে ফেলতে পারি সেটাই ভালো হবে। আর আপনার সাথে আমি একটা জিনিস যোগ করব, ইনভেস্টমেন্ট করতে যারা মানে সামিট হলো, যারা আসলেন, একটা জিনিস খেয়াল করেন, পার্শ্ববর্তী দেশের প্রশ্ন না, তাকে যদি এই তথ্যটা দেন বাংলাদেশ থেকে মানে আপনি কার্গো পাঠাতে ভারতের 3 গুণ খরচ হয়, তো
তো এইসব জিনিস করবেন আর আপনি ইনভেস্টমেন্ট সামিট করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করবেন যে আমার এখানে ইনভেস্ট করো, এগুলো কোনোটা আসলে পক্ষে যায় না। একটা ভালো প্রেজেন্টেশন আসলে শেষ পর্যন্ত কিছু করবে না। আশরাফ ভাই, ইনভেস্টমেন্টটা নিয়ে একটু জানতে চাই। এবার আপনি তো ব্যবসায়ী, ব্যবসায়ীদের মনোভাব কি যখন এই ধরনের প্রবণতা হয় চারপাশে? মানে এমনি একটু ভাগ করে বলি, আনসারটা দেই। দেখেন, একটা জিনিস হচ্ছে যে আমরা যে জিনিসটা সবসময় ডিবেট করছি যে বাংলাদেশে ব্যবসায়ীদেরকে কেন ইনসেনটিভ দিতে হয়। ইনসেনটিভ কেন দিতে হয় তার একটা কারণ হলো আমাকে $3 জায়গায় $7 দিতে হয় এয়ার কার্গোতে। আপনি যদি এই ইনএফিসিয়েন্সিগুলো রিমুভ না করেন এবং তারপর আশা করেন যে আমরা খুব ভালোভাবে গ্রো করব, অনেক ট্যাক্স জেনারেট করব, এটা হবে না। আপনাকে এই সিস্টেমিক যে ইনএফিসিয়েন্সিগুলো আছে এবং এগুলোর আমার জানা মতে 80-90% বলে দিতে পারি আপনাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসেস, যে আপনি কীভাবে আপনি পাবলিক সেক্টর কন্ট্রোল সেক্টরগুলো থেকে আপনি প্রাইসিং সেট করছেন। এই মেকানিজমগুলো যদি যতক্ষণ না আমরা ভাঙতে পারছি, যে যেমন একদম আরেকটা খুব সহজ এক্সাম্পল দিই, কাস্টমসে আপনি দেখবেন যে দিনের পর দিন সময় নষ্ট হয় সিম্পলি বিকজ আমরা একটা ম্যানুয়াল পেপার বেস সিস্টেমের থ্রুতে কাজ করি। বাইরে থেকে আপনার ফিজিক্যাল ডকুমেন্ট আসবে, সেই ডকুমেন্ট ব্যাংক এন্ডোর্স করবে, ঢাকায় এন্ডোর্স করবে, সেটা আবার চিটাগাং কাস্টমসে গিয়ে প্রডিউস করতে হবে। এই যে 48 ঘন্টা সময়, এটা পৃথিবীতে কোথাও দরকার নেই আর। কেন? কারণ এই যে আসাইকুডা সিস্টেমটা যেটা আমরা ইউজ করি আমাদের ইয়েতে কাস্টমসে, সেখানে একটা মডিউল আছে যেটাতে আপনার অটোমেটিক্যালি ইলেকট্রনিক্যালি জেনারেটেড যে ডিজিটাল সার্টিফিকেটগুলো সেটা সাথে সাথে চলে আসে। আমরা তো এইচএস কোড ব্যবহার করছি। না, এইচএস কোড ব্যবহার করছে, এটা নিয়েও আরও ইস্যু আছে। এইচএস কোড 2001 সালে আমরা WTO এগ্রিমেন্টে সাইন করেছি যে আমরা WTO কনভেনশন অফ ভ্যালুয়েশনে আমরা ইউজ করব। যে এইচএস কোড আমরা গত 25 বছরে ইমপ্লিমেন্ট করিনি, এবং ওটা করলে যেটা হবে, আমাদের এইচএস কোড নিয়ে যে ঝামেলাগুলো আছে এটা একদিনে ওভারনাইট এটা চলে যাবে। দেখুন, আমি কেন বলি যে আমি মাহফুজের সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করি, যে দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করতে আপনি যদি জানেন কি করতে হবে, সেটার প্রসেসটা কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার কিংবা একটা বোর্ড মিটিংয়ের ডিসিশন। এখানে আপনার কোনো ফিজিক্যাল ফেসিলিটিও বানাতে হয় না, আপনাকে কিছুই করতে হয় না। আপনি এই জিনিসটা আমরা করতে পারছি না কেন? জবাবটা কিন্তু খুবই কঠিন এবং খুবই সহজ। কেন জবাবটা হচ্ছে যে এটা আমরা করতে চাই না। সো আপনি যদি এই কাজগুলো করতে না চান এবং তারপর আমাদেরকে বলেন যে ইনভেস্ট করেন। একজন ব্যবসায়ী তখন বাণিজ্য উপদেষ্টা, আপনাদের সমস্যার কথা তো তিনি জানেন না। ইস্যুটা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা একলা কিন্তু এই জিনিসটা করতে পারেন না। বাণিজ্য উপদেষ্টা কিন্তু, বা তাকে তো খুব একটা সরব হতো আমরা দেখি না এই ইস্যুতে। আপনি যে ইস্যুতে সরব, দেখুন, বাণিজ্য উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, বিকজ এন্ড অফ দ্য ডে উনি যেটা বলছেন এটাই ওনাকে ডেলিভার করতে হবে। আমি কিন্তু অপোজিশন, মানে টেকনিক্যালি বলতে চাই যে আমি অপোজিশন না, আমি কিন্তু জনগণ। আমার কিন্তু যেটা দরকার সেটা আমার স্পষ্টভাবে বলাটা আমার জন্য প্রয়োজন। কালকে যদি আমাকে বলেন যে এই রিফর্মের দায়িত্বটা আমাকে নিতে হবে, আমি কিন্তু তখন রেখে ডেকে যেটা আমি পারবো অতটুকুই বলবো আপনাকে, বাকিটুকু বলবেন না। আমাদের একটা বিরতির সময়, বাকিটুকু মাথায় রাখবো। একটা বিরতি নিয়ে ফিরে আসি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম আমরা এখন প্রকাশে। আমরা ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাপ করছিলাম, একটু মানে শুল্ক নিয়ে একটু আলাপ করতে চাই। মানে ট্রান্সশিপমেন্ট একটু চাপ অনুভব করলো, আবার শুল্কের ক্ষেত্রে আমরা বোধহয় একটু স্বস্তির জায়গায় ফিরলাম, কারণ ট্রাম্প তার মনোভাব বদলেছেন, সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। চীনের উপর 145 থাকলো, আর বাকি দেশগুলোর উপরে মোটামুটি একটা স্থগিতাদেশ থাকলো 90 দিনের জন্য, একটা স্বস্তি আপাতত। এখন বাংলাদেশের যারা পণ্য রপ্তানিকারক তারা মনে করছেন যে এই শুল্ক শেষ পর্যন্ত বহাল থাকলে চীন থেকে যে ক্রয় দেশগুলো ছিল সেগুলো বাংলাদেশের মতো দেশগুলোতে মানে সরে আসতে পারে, লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আদতে কতটা আসলে? হ্যাঁ, না, এটা সত্যি। ইতিমধ্যে কিন্তু কথাবার্তা হয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টা যখন গেলেন চীনে, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু শি জিনপিং বলেছিলেন যে আমি প্রাইভেট সেক্টরের সাথে কথা বলবো, বিনিয়োগকারীদের সাথে কথা বলবো, যাদের তারা বাংলাদেশে বিনিয়োগটাকে শিফট করে। তার মানে শুধুমাত্রই না যে মার্কিন যে ক্রয় দেশগুলো চীনে ছিল, যেহেতু ওদের উপর এখন 145, এক্স্যাক্টলি ওই পয়েন্টই আর কি, সেই পরিমাণ না, 10% এর কথা বলা হচ্ছে, কিন্তু প্রিপারেশন ছিল তাদের, 25% দাঁড়াতে পারে। তো ওই ক্রয় দেশগুলো বাংলাদেশে শিফট করতে পারে, এক ধরনের প্রিপারেশন ছিল তাদের মধ্যে। তার কারণ তখন কিন্তু ঢাক গুড়গুড় চলছিল যে হয়তো শুল্ক আরোপ করা হবে। তো এখন যেটা হয়ে গেছে, মানে মাঝখানে হঠাৎ করে আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে চায়নার উপরে কম, বাংলাদেশের উপরে বেশি। হ্যাঁ, তো তখন আবার একটু হতাশ হয়ে গেলাম, কিন্তু এখন আবার ভালো একটা সুযোগ এসেছে, তার কারণ তাদের উপরে এত বেশি ডিউটি, এবং এই ডিউটি যে এত সহজে সর্ব বিষয় এরকম নয়। এবং তার কারণ আগের পিরিয়ডে কিন্তু একই রকম অবস্থা ছিল যে হাই ডিউটি ছিল।
তা আমি মনে করি যে এখন হচ্ছে মোক্ষম সময়, এবং এই সময় আসলে একটু এই সুবিধাটা পাওয়ার সুযোগ রয়েছে। আরেকটা সুযোগ বিষয় একটু রয়েছে। জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা 100-র মতো পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে চিঠি দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রকে, মানে এটা কি আমরা পার্টিকুলার কোনো দেশের জন্য পারি এটা এই সুবিধাটা দেওয়ার ক্ষেত্রে? না। অন্যান্য দেশও তো চাইতে পারে তখন আমাদের কাছে। না, এটা চাইতে পারে, সবারই চাওয়ার অধিকার আছে। এখন আমাদের সাথে বাণিজ্য চুক্তি না থাকলেও আমরা এটা পারি, কিন্তু আমাদের সাথে ওদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে টিকফা, এবং টিকফা কিন্তু সবার সঙ্গে নেই। সুতরাং এইটার থ্রুতে কিন্তু আমরা এটা যদি চাই, তাহলে সেক্ষেত্রে আলাদা করে আমরা 100 পণ্যে ছাড় দিতে বিবেচনা পারি করতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, যে দেশ হচ্ছে যে চাঁদ থেকে পাথর নিয়ে আসলে তার উপরে ডিউটি বসায়, ধুলিকণা নিয়ে আসলে ডিউটি বসায়। কিন্তু আমি তো গরিব দেশ, বড় লোককে সুবিধা কেন দিব? না, এখন ওই বিষয়টা আছে যে আমরা চাইতেই পারি, এখন তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো, তাহলে সেক্ষেত্রে তখন হয়তো আর কিছু যেই সুবিধা কারণের কথা বলা হচ্ছিল যে বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনতে চায়। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটা কাজ করবে কিনা? বেশ কয়েকটা বিষয় আছে, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার দিক থেকে যে চিঠিটা গেছে, সেই চিঠির মধ্যে কিন্তু ডিউটি কমানো, যে কয়েকটা প্রোডাক্টের কথা বলা হয়েছে, 50% ডিউটি করা 3টা প্রোডাক্ট, আর হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে ইম্পোর্ট বাড়াবো, হুইট কর্ন এগুলোর কথা বলা হয়েছে, সয়াবিন, তো সেগুলো বাড়াবো। কিন্তু আমরা ইতিমধ্যে যে 4 রকমের পণ্য আমদানি করি, সেগুলোতেই আসলে ইম্পোর্ট বানানোর সুযোগ আছে। সেখানে স্ক্র্যাপ আয়রন, তারপরে মিনারেলস, একই সঙ্গে কটন, এবং যদি সয়াবিনের কথা ধরি, তাহলে সেক্ষেত্রে এটাই কিন্তু 75%। এটা আমরা ইমিডিয়েটলি ডাবল করে ফেলতে পারি, তাতে কোনো সমস্যা হবে না, এখানে ডিউটিও কম। তো অন্য যে পণ্যগুলো আছে সেগুলোতে অনেক ডিউটি হাই আছে। তারপরে আমাদের আননেসেসারি কিছু ব্যারিয়ার আছে, নন ট্যারিফ ব্যারিয়ার, সেখানে আমরা টেস্টিং, তারপরে হচ্ছে লেবেলিং এটসেট্রা, ওগুলো আছে। তো ওইগুলো ইজিলি সমাধান করা, এবং এইটাই করেছেন, খুব টেকনিক্যালি কাজটা করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতে। আমি মনে করি খুব ম্যাচুরিটির চিঠি, এবং ওই অনুযায়ী আসলে এখন আমাদের নেগোসিয়েশনটা শুরু করতে হবে। টিকফার মাধ্যমে ইউএসটিআর এর সাথে আমরা এটা করতে পারি, এবং এতে আমরা অনেকের চাইতে ভালো অবস্থানে থাকবো। হ্যাঁ, আশরাফ ভাই, মানে পরিসংখ্যান যে তথ্যটি পেলাম আমি, যুক্তরাষ্ট্রের বাজারে এখন যদি $2 একটি মানে কটন টি শার্ট চীন আমদানি করতে চায় চীনার, তাহলে শুল্ক দিতে হবে $2.83। মানে আমেরিকা যদি আমদানি করতে চায় চীন থেকে, আর সেখানে ভিয়েতনাম বাংলাদেশ থেকে নিলে একই টি শার্ট রপ্তানি করতে হলে শুল্ক দিতে হবে $0.53। তো আরএমজিতে এখনকার পরিস্থিতিতে বেশ সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এই অবস্থান থেকে বিজিএমইএ এই কথা বলছে, এটি পুরো সুফল তোলার মতো অবস্থায় কি আমরা রয়েছি? মানে চটদলটিটার সুফল তুলে নিতে পারবো, টিমটা নিতে পারবো? মানে এইভাবে দেখুন, একটু একটা ব্যাখ্যা করার ব্যাপার আছে যে আপনার যেই ট্যারিফটা ঘোষণা করা হয়েছে, রেসিপ্রোকাল ট্যারিফ মেকানিজম যেটা, এটা কিন্তু আমরা ট্যারিফ বলতে যেভাবে শুল্ক সিস্টেমটা বুঝি সেভাবে জিনিসটা করা হয়নি। এটা করা হয়েছে, দিস ইজ এসেনশিয়ালি এ রেশিও অফ দ্য ট্রেড ডেফিসিট অ্যান্ড টু বাণিজ্য ঘাটতি কত এবং এক্সপোর্ট কত। আপনি বাণিজ্য ঘাটতি এটা ভাগ করে, সেটা বের করে আবার অর্ধেক, তার অর্ধেক করে দয়া তো আপনি যেটা করেছেন, যে আপনি যদি ট্রেড ইয়েটা না করেন, এবং এর ফাইনাল ট্যারিফগুলো কিন্তু এখনো সেট হয়নি, চায়নারটা সেট হয়ে গেছে, বাকিদেরটা 90 দিনের একটা পজ দেওয়া আছে, 90 দিন পরে এই ট্যারিফগুলো সেট হবে। তো আজকে যদি আমি এক্সপোর্ট করি, আজকের জন্য চায়নার জন্য নতুন ট্যারিফ অ্যাপ্লিকেবল, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলে নতুন ট্যারিফটা অ্যাপ্লিকেবল হয়নি এখনো। আচ্ছা, কিন্তু যেটা হবে যে 3 মাসের মধ্যে এটা হবে। আচ্ছা, এইখানে আপনি যত যাই করেন না কেন, আপনি যদি ট্রেড ডেফিসিট না কমান, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন না, অবস্থা থাকবো না। সো আপনাকে দেখা যাবে তখন যে ট্রেড ডেফিসিট যদি বেশি থাকে, তাহলে আপনাকে বাংলাদেশ থেকে বেশি দিতে হবে, আপনার ট্যারিফ দিতে হবে। চায়নার কেসটা আলাদা। চায়না ইজ এ ভেরি ইউনিক সিনারিও, ইফ ইউ রিকল। সে তো বোঝাই যাচ্ছে, কারণ আপনার ট্যারিফ যেটা দেওয়া হয়েছে, আপনি দেখেন যে বাকি সমস্ত দেশের জন্য 90 দিনের একটা, ওখানে 145 এক্স্যাক্টলি, এবং না 90 দিনের একটা হিয়াটাস দেওয়া আছে যে এই 90 দিন এটা অ্যাপ্লিকেবল হবে না। চায়নার কাছ থেকে কিন্তু আজকে এটা অ্যাপ্লিকেবল। সো এই যে, এবং দ্যাট অ্যাকচুয়ালি টেলস ইউ দ্যাট এটার প্রাইমারি ফোকাস হচ্ছে চায়না। এখানে আমার ধারণা আরো অনেক কিছু ঘটবে আগামী 90 দিনে। সো বাংলাদেশের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, দেখুন, আপনাকে যদি ট্রেড ডেফিসিট কমাতে হয়, তাহলে আপনাকে একটা মাত্র স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে আমেরিকা থেকে ইম্পোর্ট আমদানি বাড়াতে হবে। আমদানি বাড়াতে গেলে আমাদের সুযোগ আছে। আমরা কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করি যেটা আমেরিকা ইজ এ মেজর প্রোডিউসার। কটন আমেরিকাতে প্রচুর, কটনটা বোধহয় 4 নম্বরে আছে, প্রথম একবারে তালিকার শীর্ষে বোধহয় আছে। 2 নম্বরে রয়েছে বিউটেন, যেটা পেট্রোলিয়াম। হ্যাঁ, বিউটেন, অনেক কিছু আছে, পেট্রোলিয়াম প্রোডাক্টস আছে, আপনার সয়াবিন আছে। না, এখানে ব্যাপারটা হচ্ছে তারা প্রোডিউস করে। কিন্তু দেখুন, ভেরি ইন্টারেস্টিং, সয়াবিন করি 3 নম্বরে। আমেরিকা কিন্তু পৃথিবীর যে সবচেয়ে বড় স্ক্র্যাপ এক্সপোর্টার তা কিন্তু না, কিন্তু স্ক্র্যাপের ক্ষেত্রে মার্কেটে ওদের একটা অ্যাডভান্টেজ আছে, যে কারণে এই ট্রেডটা হয়। কিন্তু আমেরিকা ইজ এ মেজর প্রোডিউসার অফ সয়াবিন, আমেরিকা ইজ এ মেজর প্রোডিউসার অফ হুইট, আমেরিকা ইজ এ মেজর প্রোডিউসার অফ কটন।
এই তিনটা জিনিসই কিন্তু আমরা ইম্পোর্ট করি। আমাদের লাগে, প্রয়োজন হয়, সুতরাং আমরা চাইলে আসলে ওই আলাপ আলোচনা করে এই জিনিসটা এটা সুইচ করার জায়গা আছে। জাহিদ ভাই মাথা নাড়ছেন, জাহিদ ভাইয়ের কাছে একটু আসতে চাই। জাহিদ ভাই, ট্রাম্প শুল্ক বসাচ্ছেন, সরে আসছেন, মানে এটা কি উনি টেস্ট কেস হিসাবে নিলেন কিনা, মানে কারা পাল্টা শুল্ক তার উপর আরোপ করে, এই কথাও তো তিনি বলেছেন, এটা দেখতে চেয়েছিলাম আমি যে কারা কারা আমার উপর পাল্টা শুল্ক দিয়েছে। মানে বিশ্বের হর্তাকর্তা এখনো মার্কিন যুক্তরাষ্ট্র, এই বার্তাটি কি তিনি মনে করিয়ে দিতে যাচ্ছেন বিশ্ববাসীকে, নাকি তিনি হুট করেই করেছিলেন যখন দেখলেন যে মার্কিন অর্থনীতিও চাপে পড়তে পারে তাই পিছু হটলাম? আদতে আমি আসছি, তার আগে আমেরিকার সাথে আমাদের ট্রেডের প্রশ্নে আমার কয়েকটা কথা আছে। আমরা যে 4টা প্রধান পণ্য আমদানি করি এর মধ্যে 2টো মানে কটন আর সয়াবিন, ইফ আই এম নট রং, এর মধ্যে কোনো রকম কোনো শুল্ক নাই। এখন এই শুল্ক না থাকার পরও এটা যতটুকু এসছে এটা আসলে বাড়বে কেন? আমাদের ইম্পোর্টাররা আমেরিকার কাছ থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনছেন কেন? তার মানে সেখানে তাদের কোনো না কোনো ইনসেন্টিভ আছে। অবশ্যই এটা তো জিরো। আমাদের তো প্রচুর কটন ইম্পোর্ট করতে হয়, আমরা তো এখন ইভেন আফ্রিকায় গেছি কটন কিনতে। কেন কিনতে গেছে? আমরা আমেরিকা থেকে এতদিন জিরো ডিউটিতেও কেন কিনি নাই? নাম্বার 2 হচ্ছে স্ক্র্যাপে 4% ট্যারিফ আছে, এটা কিছুই না আসলে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখন সরকার যদি আমেরিকার সাথে সম্পর্ক বাড়ানোর জন্য ব্যবসায়ীদেরকে ডেকে ইনসেন্টিভ দিয়ে বলে যে তোমাকে আমি ক্যাশ ইনসেন্টিভ দেবো, তুমি ওখান থেকে ইম্পোর্ট করো, আমাকে বাঁচাও, এছাড়া আসলে বাড়ার কোনো কারণ নেই। কারণ এক্সিস্টিং সিনারিওতে ব্যবসার একটা বেসিক ধর্ম আছে। ভাইয়া বারবার বারবার বলছিলেন হ্যাঁ মিয়ানমারে যদি $2 হয় এই যুদ্ধের মধ্যে আমি ওখানে যেতে চাইতে পারি, তো এতদিন তাহলে আমেরিকা থেকে ইম্পোর্ট হয়নি কেন? তার মানেটা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা অন্যান্য জায়গা থেকেও ইম্পোর্ট করা তাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এটা হলো খুব সোজাসাপটা কথা। আরেকটা জিনিস আমি মনে করি, ট্রাম্প শুধুমাত্র ট্রেডকে যে গুরুত্ব দিচ্ছেন তা না, উনি অন্যান্য ডিলও চাইতে পারেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি আমার একটা স্পেকুলেশনের কথা বলি, এখন আমরা ট্রেড বাড়াতে পারলাম না, কিন্তু আমেরিকার কাছ থেকে অ্যাজ এ হোল তার দেশ থেকে তো কিনতে পারি। যেমন ধরুন আমেরিকা দীর্ঘদিন থেকে আমাদের এখানে অস্ত্র বিক্রি করতে চায়। আমরা একবার নিউজও দেখেছিলাম বাইরের একটা মিডিয়াতে, আমেরিকার যে অ্যাপাচে হেলিকপ্টার আছে, গানশিপ আছে, সেটা আমরা কেনার কথা উঠেছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে আমেরিকা যখন তার হাই অ্যান্ড সফিস্টিকেটেড মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করে তখন গোয়েন্দা তথ্য মানে এটাকে সুরক্ষা করার জন্য একটা চুক্তি করতে হয়, জিসোমি। আমরা প্রায় দেখবো আমাদের পত্রিকায় 2টো চুক্তি, একটা হচ্ছে আকসা হচ্ছে সরবরাহজনিত চুক্তি, আর একটা হচ্ছে জিসোমিয়া যেটা আমেরিকার হার্ডওয়্যার কেনার জন্য। কথার কথা, বা আমেরিকা এখন ডিল করতে গিয়ে যদি বলে ঠিক আছে তুমি জিসোমিয়া সাইন করো এবং আমার কাছ থেকে অস্ত্র কিনো, এত টাকার অস্ত্র তুমি রেগুলারলি কিনতে থাকো, তাহলে তোমার সাথে করব। ট্রাম্প আসলে ডিল করতে চেয়েছেন, এটা যে সবসময় ট্রেডের ডিল হবে আমার কাছে তা মনে হয় না। এবং এই ভদ্রলোককে যদি বলে আমার তো ডেফিসিট কমে না, তুমি ছাড় দিলা কিনা, ট্রাম্প এসব যুক্তি টুক্তির আসলে ধার ধারেন না। আর নাম্বার 2, চায়না প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, 145% ট্যারিফ আসলে থাকবে না, এটা আমি মানে ধারণা কেন বলছি, আমরা যদি লেটেস্ট খবরটা দেখি সেটা হচ্ছে আমেরিকা এখন এই টার্ময়েলের টাইমের কারণে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ এখন যেটা হয় টার্ময়েলের সময় গোল্ড কেনার চেষ্টা করে মানুষ, কিন্তু গোল্ডের প্রাইস এমন জায়গায় গেছে মানুষ এখন অল্টারনেটিভ চিন্তা করতে করতে আমেরিকার ট্রেজারি বন্ডের দিকে যাচ্ছে। এবং চায়নার হাতে সবচেয়ে বেশি বন্ড ছিল এবং চায়নাগুলো বলা হচ্ছে যে সিদ্ধান্ত থেকে সরে আসার পেছনে দ্যাট মে বি ওয়ান অফ দ্য রিজনস, সে প্রচুর বন্ড ছেড়ে দিচ্ছে। তো এখন এই পরিস্থিতি যদি হয়, এবং ট্রাম্প গতকালই বলেছেন তিনি চায়নার সাথেও নেগোশিয়েট করতে চান, সো আমার কাছে মনে হয় চায়নার 145 ধরে আমাদের প্ল্যানিং করা মানে ঠিক হবে না। 3 মাস আসলে অপেক্ষা করে এই 90 দিনে অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে, এটা 145% আসলে হতে পারে না। আর আমরা যদি বলি ট্রাম্পের সবচেয়ে পাওয়ারফুল মানুষদের একজন এলন মাস্ক এগুলোর খুব সিরিয়াস বিপক্ষে আছেন, সো আমার কাছে মনে হয় আর কি একটু সময় লাগবে। সামনের দিনগুলোতে এসব বিষয় নিয়ে আরো আলাপের সুযোগ হবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ তিনজনকে সময় দেওয়ার জন্য আজকে আমাদের। ধন্যবাদ। দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।